এই দ্বীপ ছিল একসময় অর্থনীতির মূল। এখানে ছিল নানান মানুষের বসতি। 5,000-এরও বেশি মানুষ এখানে বসবাস করত। খনি শ্রমিকরা সমুদ্রের তলায় শত শত মিটার নিচে যেত, এমন সরু টানেলে যেখানে হাঁটারও জায়গা ছিল না। কখনো কখনো শরীর কাত হয়ে এগোতে হতো। জাপানের আধুনিকতার ইঞ্জিন ছিল এই দ্বীপ, কিন্তু একদিন সব শেষ হয়ে যায়। আজ এই দ্বীপ পরিত্যক্ত, এক গল্প নিয়ে বেঁচে আছে এই দ্বীপ। কিন্তু কেন, কি হয়েছিল এখানে, কেন সবাই চলে গেল? চলুন আজকের এই ভিডিওতে সেটাই জানা যাক। জাপানের নাগাসাকির উপকূল থেকে মাত্র 15 কিলোমিটার দূরে সমুদ্রের বুকে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট দ্বীপ, হাসিমা। দূরত্বে খুবই কাছের, কিন্তু তার ইতিহাস, তার পরিবেশ, তার চরিত্র সবকিছুই তাকে যেন মূল ভূখণ্ডের জগৎ থেকে আলাদা করেছিল। আজ যে দ্বীপটিকে আমরা ব্যাটেলশিপ আইল্যান্ড নামে চিনি, একসময় সেটা ছিল একেবারে পরিত্যক্ত, নির্জন এক খণ্ড পাথর। মাত্র 6 হেক্টরের এই ভূমিখণ্ডে ছিল না কোনো গাছপালা, ছিল না মাটি বা পানীয় জল। সমুদ্রের ঢেউ নিরন্তর আঘাত করত এই দ্বীপের পাথুরে গায়ে। আর শতাব্দীর পর শতাব্দী কেউ ভাবতেও পারেনি যে এমন একটি জায়গা কখনো মানুষের শহরে পরিণত হতে পারে। সবকিছু বদলে যায় 19 শতকের শুরুতে। 1810-এর দশকে স্থানীয় জেলেরা যখন এই দ্বীপের পাশ দিয়ে নৌকা চালিয়ে যেতেন, তারা অদ্ভুত কিছু লক্ষ্য করেন। উপকূলের কাছে ছড়িয়ে রয়েছে কালচে ভারী কিছু পাথর। এগুলো সাধারণ পাথর ছিল না, ভেঙে দেখলে ভেতরটা ছিল আরও কালো। আর হাতে নিয়ে বোঝা গেল এগুলো অস্বাভাবিকভাবে ঘন। জেলেদের কৌতূহল শিগগিরই ছড়িয়ে পড়ে। যখন প্রথম খনি শ্রমিকরা এই পাথরের নমুনা পরীক্ষা করেন, তখন প্রকাশ পায় বিস্ময়কর সত্য। হাসিমার ভেতর লুকিয়ে আছে উচ্চমানের কয়লা। যে সময় জাপান দ্রুত আধুনিকায়নের পথে এগোচ্ছিল, আর কয়লা ছিল দেশ জুড়ে শিল্প কারখানার জ্বালানি, ফলে একটি নির্জন দ্বীপ এক লাফে পরিণত হয় অমূল্য সম্পদ ভাণ্ডারে। 1890 সালে জাপানের শিল্প শক্তি মিৎসুবিশি দ্বীপটি সম্পূর্ণ কিনে নেন। এই এক সিদ্ধান্তই হাসিমার ভাগ্য চিরতরে পাল্টে দেয়। মানুষের বসবাসহীন পাথুরে ভূমিকে পরিণত করা শুরু হয় বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শিল্প নগরীগুলোর একটিতে। কিন্তু প্রথম চ্যালেঞ্জ ছিল প্রকৃতি। হাসিমা ছিল টাইফুনের পথে। প্রচণ্ড বাতাস, বিশাল ঢেউ আর নিষ্ঠুর আবহাওয়া ছিল দৈনন্দিন ঘটনা। তাই মিৎসুবিশি শুরু করে বিশাল কংক্রিটের সাগর পাড়, এক ধরনের বর্ম যা দ্বীপটিকে চারপাশ থেকে ঘিরে ফেলল। বছরে বছরে এই সি ওয়াল আরও উঁচু, আরও শক্তিশালী হয়ে উঠল, আর এর সঙ্গে সঙ্গে বদলে যেতে লাগলো দ্বীপের চেহারা। পরবর্তী রূপান্তর ছিল আরও নাটকীয়। দ্বীপে জায়গা কম, তাই বিস্তার নয়, উঁচুতেই উঠতে হবে। 1916 সালে হাসিমায় তৈরি হয় জাপানের ইতিহাসের প্রথম রেইনফোর্স কংক্রিট অ্যাপার্টমেন্ট বিল্ডিং। কাঠের বাড়ি এখানে টিকতেই পারত না, টাইফুনে প্রথম ঝাপটায় উড়ে যেত। তাই কংক্রিটই ছিল বাঁচার একমাত্র উপায়। আর এই এক ভবনের পর একে একে উঠে দাঁড়ায় অসংখ্য আবাসন, সবাই পাশাপাশি গায়ে গা ঠেসে, যেন ছোট একটা পাথরের উপর গজিয়ে ওঠা কংক্রিটের জঙ্গল। সরু গলি, সিঁড়ির উপর সিঁড়ি, ছাদ থেকে ছাদে যুক্ত হাঁটার পথ। প্রতি ইঞ্চিতে মানুষ বসবাস করত। খুব দুটোই দ্বীপের মুখ বদলে গেল। জায়গা ছোট হলেও হাসিমা হয়ে উঠল এক পূর্ণাঙ্গ শহর। এখানে ছিল শ্রমিকদের বহুতলে অ্যাপার্টমেন্ট, শিশুদের জন্য স্কুল, চিকিৎসার জন্য হাসপাতাল, রেশম ও দৈনন্দিন জিনিস কেনার দোকান, খাওয়ার জায়গা, এমনকি সিনেমা হলও। কর্মব্যস্ত জীবনের মাঝেও মানুষ সপ্তাহান্তে এখানে ছবি দেখত। ছিল কমিউনিটি বাথ হাউস, যেখানে সবাই একসঙ্গে স্নান করত। আর পাথুরে গলির মাঝে কোথাও গোজামিল দিয়ে দাঁড়িয়ে ছিল একটি ছোট শিন্তো মন্দির, কংক্রিট আর কয়লার ঘেরাটোপ থাকা মানুষের জন্য একমাত্র আধ্যাত্মিক নিঃশ্বাস। এই সমস্ত কংক্রিটের দালান ও উঁচু সিওয়ালের কারণে দূর থেকে হাসিমার আকৃতি দেখতে লাগলো একটি জাপানি যুদ্ধজাহাজের মতো। জলরেখা বরাবর সিওয়ালগুলো যেন জাহাজের বডি, আর উঁচু অ্যাপার্টমেন্টগুলো যেন কমান্ড টাওয়ার। সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা এই অদ্ভুত রূপ দেখে নাবিকরা তাকে ডাকতে শুরু করে গুনকানজিমা, অর্থাৎ ব্যাটেলশিপ আইল্যান্ড। নামটি এতটাই উপযুক্ত ছিল যে তাই থেকে গেল, আর সময়ের সঙ্গে পুরো পৃথিবী দ্বীপটিকে এই নামেই চেনা শুরু করলো। কিন্তু সব কাহিনীর মতোই হাসিমা ছিল একটি অন্ধকার দ্বীপ। কয়লার নিচে নামতেই তাপমাত্রা হতো 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অক্সিজেন কমে যেত, জলের বাষ্প জমতো, আর একটু ভুল হলেই পুরো স্যাফটে জল ঢুকে যে কোনো মুহূর্তে ডুবিয়ে দিতে পারত ডজন ডজন শ্রমিককে। বিস্ফোরণ, গ্যাস লিক, দেয়াল ধস, এগুলো ছিল নিত্য নৈমিত্তিক বাস্তবতা। বিপদ ছিল স্থায়ী, মৃত্যু ছিল একদম কাছেই। সঠিক রেকর্ড নেই, কিন্তু ধারণা করা হয় দশকের পর দশক ধরে এখানে শত শত শ্রমিক মারা গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান যখন জোর করে কোরিয়া ও চীনের শ্রমিকদের এখানে এনে কাজ করাতো, তখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তারা ছিল জীবনবন্দী। অমানবিক পরিশ্রম, দুর্বিষহ পরিবেশ আর মৃত্যুর ছায়া প্রতিটি শ্বাসের সঙ্গে। তবু হাসিমা জাপানের অর্থনীতির ইঞ্জিন ছিল। প্রায় 100 বছর ধরে এখান থেকে উত্তোলিত হয়েছে মিলিয়ন টন কয়লা। সবচেয়ে উজ্জ্বল সময় এক বছরের উত্তোলন হতো 4 লাখ টনেরও বেশি। এই কয়লা চালাতো জাপানের কারখানা, রেলওয়ে, স্টিল প্ল্যান্ট, এমনকি নৌবাহিনীও। এক টুকরো ছোট দ্বীপ, কিন্তু আধুনিক জাপানের শিল্প বিপ্লবের একটি বড় অংশ দাঁড়িয়ে ছিল এই দ্বীপের শক্তির উপর। কিন্তু সবকিছু বদলে যায় 1960-এর দশকে। বিশ্বজুড়ে জ্বালানি হিসেবে তেলের ব্যবহার বাড়ে, আর কয়লা দ্রুত বাজার হারাতে থাকে। হাসিমার গভীর শ্যাফটগুলো থেকে কয়লা তুলতে তখন আর লাভ থাকছিল না। বিপদ বাড়ছিল, খরচও বাড়ছিল। অবশেষে 1974 সালে মিৎসুবিশি ঘোষণা করে খনি স্থায়ীভাবে বন্ধ হবে। সিদ্ধান্ত ঘোষণার পর খুব দ্রুতই মানুষ দ্বীপ ছাড়তে থাকে। কেউ নিজের হাতে গোছাতে পারেনি, অধিকাংশ পরিবার তড়িঘড়ি করে চলে গেছে।
রেখে গেছে বাসন, বই, বিছানা, খেলনা, সবই সেই সময়ের মধ্যেই পড়ে আছে এখনো। কয়েক সপ্তাহের মধ্যে হাসিমা হয়ে যায় সম্পূর্ণ ফাঁকা। বেঁচে থাকে কেবল কংক্রিট, বাতাস আর স্মৃতি। মানুষ চলে যাওয়ার অনেক বছর পর প্রকৃতি ধীরে ধীরে দ্বীপটিকে গ্রাস করতে শুরু করে। সমুদ্রের নোনা হাওয়া কংক্রিটের দেয়ালে গর্ত করে দেয়, জানলা ভেঙে যায়, ছাদ ঝুলে পড়ে, সিঁড়ির ধাতব রেলিং মরিচায় খসে যায়। অন্ধকার করিডোরগুলোতে এখন শুধু সমুদ্রের গর্জনের প্রতিধ্বনি। যে জায়গায় কখনো হাসি, চিৎকার, শ্রমিকদের যন্ত্রের শব্দ মিলেমিশে তীব্র গুঞ্জন তুলত, আজ সেখানে নীরবতা ছাড়া কিছুই নেই। পুরো দ্বীপটা যেন একটা টাইম ক্যাপসুল, একটি শহর যেটি সময়ের মাঝে হঠাৎ থেমে গেছে। 2009 সালে জাপান প্রথমবারের মতো দ্বীপটি পর্যটকদের জন্য খুলে দেয়। অবশ্যই পুরো দ্বীপ নয়, শুধু কয়েকটি নিরাপদ পথ যেখানে বিল্ডিং ভেঙে পড়ার ঝুঁকি কম। নিরাপত্তার জন্য সবার মাথায় হেলমেট বাধ্যতামূলক। দ্বীপের বড় অংশ আজও এতটাই বিপজ্জনক যে কেউ প্রবেশ করলে মৃত্যুর ঝুঁকি থেকেই যায়। 2015 সালে ইউনেস্কো হাসিমাকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে, জাপানের শিল্প বিপ্লবের এক অবিচ্ছেদ্য দলিল হিসাবে। তবে একই সঙ্গে এটি হয়ে আছে মানবশ্রমের ভয়ঙ্কর মূল্য, অমানবিক পরিশ্রম আর শিল্পায়নের অন্ধকার ইতিহাসের এক নির্মম স্মারক। হাসিমা আজ একটি ভুতুড়ে দ্বীপ, ভয়ঙ্কর নিস্তব্ধ, অথচ অতীতের প্রতিটি ছাপ নিখুঁতভাবে ধরে রাখা। একসময় যে দ্বীপটি একটি জাতিকে জ্বালানি দিয়েছিল, আর সেটাই দাঁড়িয়ে আছে একটি সতর্ক বার্তার মতো। উন্নতির শিখর যতই উজ্জ্বল হোক, পতনও ততটাই দ্রুত, ততটাই নিঃশব্দে এসে হাজির হতে পারে। কিন্তু হাসিমাতে আবার কেন মানুষ বসবাস করতে যায়নি? হাসিমাকে আবার বসবাসযোগ্য করতে চাইলে যা লাগবে তার নতুন জলের সিস্টেম, খাবার সরবরাহ, নৌপথে, পুরো দ্বীপ জুড়ে নতুন রক্ষণাবেক্ষণ, পুরনো সব ভবন ভেঙে নতুন তৈরি করা, অবকাঠামো তৈরি যেমন বিদ্যুৎ, নেটওয়ার্ক, রাস্তা, এসব করার খরচ কয়েকশো কোটি ডলারেরও বেশি। এত টাকা খরচ করে একটি ছোট দ্বীপে মানুষ ফেরানোর কোনো অর্থনৈতিক লাভ নেই। জাপান সিদ্ধান্ত নিয়েছে দ্বীপটিতে ঐতিহ্যবাহী শিল্প, ঐতিহাসিক স্মারক হিসেবে সংরক্ষণ করবে, কারণ এখানে আধুনিক জাপানের শিল্প বিপ্লব শুরু হয়েছিল, কয়লা খনি প্রযুক্তির অগ্রগতি হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শ্রম শোষণের ইতিহাসে লুকিয়ে আছে। এই ইতিহাসকে সম্মান করতে দ্বীপটিতে বসতি নয়, জাদুঘরের মতো সংরক্ষণ করা হয়েছে। কিন্তু শুধু এই কারণ নয়, এর সাথে আছে এক ভুতুড়ে আতঙ্ক। দ্বীপের ইতিহাসে এমন সময় ছিল যখন কোরিয়ান, চীনা ও যুদ্ধবন্দীদের জোরপূর্বক শ্রমে কাজ করতে বাধ্য করা হতো। অনেকেই মারা যান। এই অন্ধকার ইতিহাস মানুষকে আরও ভয় ধরায়। এখানে সমুদ্র ছাড়া কোনো শব্দই নেই। কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।